আলুর বস্তা রাখার গোদাম, বোঝা দেয়। চাল ডাল আলুর মতো ভুরি ভুরি প্রকল্প থাকলেও শিক্ষকের অভাবে বেহাল শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর বর্তমান চিত্র অত্যন্ত স্ববিরোধী। একদিকে যখন ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী, তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ মেরিট অ্যান্ড মিন্সের মতো জনমুখী প্রকল্পে ছড়াছড়ি, অন্যদিকে স্কুলগুলোর নিজস্ব পরিকাঠামো আজ চরম সংকটে। রাজারহাটের দুই নবম শ্রেণীর ছাত্রের সাইকেলে চড়ে স্কুলে যাওয়ার স্বাচ্ছন্দ্য যেমন সত্যি, তেমনি শিক্ষকদের আক্ষেপও সমান বাস্তব। স্কুলগুলো যেন আজ রেশনের দোকানে পরিণত হয়েছে। বিকাশ ভবন থেকে ছাত্রছাত্রীদের সরকারি আর্থিক সুবিধা দেওয়ার ওপর যতটা জোর দেওয়া হয়, স্কুলের ন্যূনতম পরিচালন খরচ বা কম্পোজিট গ্রান্টের ক্ষেত্রে ততটাই অনীহা লক্ষ্য করা যাচ্ছে। নিয়ম অনুযায়ী স্কুলগুলোতে চক ডাস্টার কেনা থেকে শুরু করে রক্ষীর বেতন, বিদ্যুতের বিল এবং পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ তহবিলের গ্রান্ট পাওয়ার কথা, কিন্তু সেই টাকা এখন অনিয়মিত এবং নামমাত্র। কোভিড পরবর্তী সময়ে অনেক স্কুল তাদের প্রাপ্য বরাদ্দ মাত্র 25% হাতে পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষক নিয়োগের দীর্ঘস্থায়ী শূন্যতা। 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর নতুন নিয়োগ না হওয়া স্কুলগুলো বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করেছে, যাদের বেতন দিতে অনেক সময় বর্তমান শিক্ষকদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে। শিক্ষানুরাগী ও শিক্ষক সংগঠনগুলোর মতে 2011 সাল থেকে মাসিক বেতন মাত্র 20,000 টাকায় বেঁধে দেওয়ায় স্কুলের নিজস্ব আয়ের পথও বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বই দিবস, বৃক্ষরোপণ বা স্বাধীনতা দিবসের মতো সরকারি কর্মসূচি পালন করাও স্কুলের তহবিলের অভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের মূলে রয়েছে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাত, যার ফলে 2023 সালের ডিসেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকার তাদের ভাগের টাকা দেওয়া বন্ধ রেখেছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে প্রকল্পের সুবিধা পেলেও যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা মানুষ হচ্ছে, সেই স্কুলগুলোই আজ ধুঁকছে উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও অর্থাভাবে। শিক্ষা ব্যবস্থার এই সামগ্রিক দৈন্য দশা ঘোচাতে হলে শুধুমাত্র ব্যক্তিগত প্রকল্পের চমক নয়, বরং স্কুলগুলোর পরিকাঠামো রক্ষা করাও যে সমান জরুরি, বর্তমান পরিস্থিতি সেই প্রশ্নই বড় করে তুলে ধরেছে। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দমদম বিধানসভার প্রার্থী ময়ূক বিশ্বাস ও শতরূপ ঘোষ। কি বলেছেন তারা, শুনুন। দমদম বিধানসভা কেন্দ্রের মধ্যে দমদম মিউনিসিপ্যালিটির 10 নম্বর ওয়ার্ডে, যেখানে আমাদের পেছনে ওই যে একতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা একটা দেখে আপনার মনে হবে না ওটা আলুর বস্তা রাখার গোডাউন মনে হবে, কিন্তু আসলে ওটা একটা স্কুল। শিক্ষামন্ত্রী বিধানসভা কেন্দ্রের ওটা একটা স্কুল। ওই স্কুলটা সম্পর্কে ময়ূক আমাদের ছাত্র আন্দোলনের নেতা ছিল সারা দেশের। দমদম বিধানসভা কেন্দ্রে আমাদের বামফ্রন্টের প্রার্থী ময়ূক, আমাদের কথা হচ্ছিল এখানে স্থানীয় মানুষেরা বলছিলেন স্কুলটার ব্যাপারে। তো এটা হচ্ছে আমরা আগেও দেখিয়েছি, অসংখ্য স্কুল দমদমে, প্রাচ্যবাণী হোক, মতিলাল কলোনি স্কুল হোক, তেমনিভাবে সূর্য সেন প্রাথমিক বিদ্যালয় ছিল এটা। এই স্কুলটা বহু একটা কষ্ট করে অনেক লড়াই করে এটা বামপন্থীরা তৈরি করেছিল। যারা উদ্বাস্তু আন্দোলন করে এসেছিলেন ওপার বাংলা থেকে, তারা যখন এখানে কলোনি তৈরি করেছিলেন, সেই কলোনি তৈরি করবার পর এখানে স্কুলের দরকার পড়ে, এবং সেই স্কুলটা যেটা হয়েছিল, চাঁদা তুলে তারা জায়গা কিনেছিল, কারণ জায়গা কিনতে পারতো না, জায়গা কিনেছিল চাঁদা তুলে। সেই স্কুলটা অনেক কষ্ট করে তৈরি করেছিল, এবং শুধু তাই নয়, যখন বামপন্থীরা সরকারে ছিল তখন ফান্ড জোগাড় করা হয়েছিল। সুভাষ চক্রবর্তী, রেখা গোস্বামী, তারা যখন এখানে বিধায়ক ছিলেন এখানে এইসব অঞ্চলে, তারা ফান্ড জোগাড় করেছিল, দুতলা স্কুলগুলো হতো। আর 2011 পরে যেটা হলো উল্টো পুরাণ, শিক্ষামন্ত্রী এই কেন্দ্রের থেকে জিতছেন 2011 সাল থেকে, যেখানে শিক্ষার হাব হওয়ার কথা ছিল দমদম। অসংখ্য স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, আমরা তো গেছি, তুমিও গেছো কেরালায়, দেখেছি যে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো ইন্টারন্যাশনাল স্কুলে পরিণত হচ্ছে। আর এখানে দেখলাম সরকারের উদ্যোগে, আর এখানে দেখলাম ইন্টারন্যাশনাল স্কুল বলতে তো আমরা পার্থচারা যে জামায়াত স্কুল বুঝি, যেখানে বাথরুমের ভেতর এসি বসানো থাকে, কিন্তু সেরকম ইন্টারন্যাশনাল স্কুল নয়, সরকারের উদ্যোগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল। আর এখানে অবস্থা কি হলো,
যে স্কুলগুলো চালু ছিল, দুতলা হওয়ার কথা ছিল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন সামনে খেলার মাঠ করে উদ্যান করে দিয়েছে, কিন্তু অবস্থা কি? যেখানে এই অঞ্চলের ছেলেমেয়েরা পড়তে পারত, শিক্ষক নিয়োগ হতো বিভিন্ন জায়গা থেকে, একটা গোটা কলোনি অঞ্চল এখানে দাঁড়িয়ে একটা গমগম করতো। আজকে এরকম অসংখ্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটাই শিক্ষামন্ত্রীর কেন্দ্রে, এটাই যদি দস্তুর হয় শিক্ষা ব্যবস্থার, তাহলে বোঝাই যাচ্ছে এই পাশের নিকাশি থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাট, তার অবস্থা কি হতে পারে। আসলে আপনাদের একটা কথা বলছি, আপনাদের অনেকের মনে থাকবে 2011 এই গভর্নমেন্ট আসার পরে শিক্ষাক্ষেত্রে প্রথম একটা সিদ্ধান্ত হয়। সেই সময় আমরা ছাত্র আন্দোলন করি, ময়ূক, আমি তখন কলকাতা জেলায় ছাত্র আন্দোলন করি। ওই সময় একটা সিদ্ধান্ত হয় প্রেসিডেন্সি কলেজে, তার আগে আমাদের সরকার থাকাকালীন মাইনে ছিল না, মাইনেও না, বেসিক্যালি বছরে একটা বিনা পয়সায় পশ্চিমবাংলায় কার্যত সাবসিডাইজ দিয়েছিল। ওই বছরে বোধহয় 400 টাকা কি 500 টাকা করে একজন ছাত্রর লাগতো। নতুন সরকার এসে সেই সময় ওটাকে 1 লাখে বছরে 7,000 টাকা করা হয়। সেইটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে সেই সময় শিক্ষামন্ত্রী, যিনি মাঝখানে কিছুদিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন না, পার্থ চ্যাটার্জির হয়েছিলেন, আবার এখন শিক্ষামন্ত্রী, সেই সময় তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে ভালো যদি প্যান্টালুন্সে গিয়ে ভালো জামা কাপড় কিনতে হয় যেরকম টাকা দিতে হবে, যদি আমি একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাই, চাইনিজ রেস্টুরেন্টে, তাহলে যেটা আমায় ভালো টাকা দিতে হবে, তাহলে একটা ভালো কলেজে পড়াশোনা করবো, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, সেখানে আমায় বেশি করে টাকা দিতে হবে না। তখনই বোঝা গেছিল বামপন্থীরা মনে করতো আমাদের এটা দুটো দর্শনের তফাৎ, দৃষ্টিভঙ্গির তফাৎ। আমার বামপন্থীদের কাছে এডুকেশন ছিল একটা রাইট, মানুষের অধিকার, কোনো একটা পণ্য নয়। যে গরিবের ছেলে মেয়ের জন্য একরকমের কোয়ালিটি অফ এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, আর বড় লোকের ছেলে মেয়ের জন্য আরেক রকমের স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, সেইটা নয়। মানে তার বাবা মার টাকা পয়সা যাই থাক না কেন, পড়াশুনোর মান সবার জন্য উন্নত হবে। তার বদলে এদের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে মানে বেসিক্যালি চাইনিজ রেস্টুরেন্টের চাউমিনের সাথে একটা ভালো এডুকেশনের কোনো তফাৎ নেই। টাকা ফেলো, টাকা যার, টাকা ফেলো, তামাশা দেখো, টাকা যার, শিক্ষা তার। এবার সেই দৃষ্টিভঙ্গিতে চলতে চলতে গোটা পশ্চিমবাংলাতে প্রাইভেট স্কুল, প্রাইভেট হাসপাতালের রমরম আপনারা দেখেছেন। কিন্তু আমি বলছি এই যে 10 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, এই 10 নম্বর ওয়ার্ড দমদমের, এইটার একটা ইতিহাস হচ্ছে কমরেড সুভাষ চক্রবর্তী 67 সালে এখান থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। সুভাষ চক্রবর্তীর সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করা, মানুষের প্রতিনিধি হয়ে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করার যেটা এপিসেন্টার যেটা, তা হচ্ছে এই 10 নম্বর ওয়ার্ড। এবং পরবর্তীকালে সুভাষ রাজ্যের মন্ত্রী হন, তাদের হাতে এই দমদম সহ উত্তর 24 পরগনা, অবিভক্ত 24 পরগনা, পরবর্তীকালে উত্তর 24 পরগনা, পশ্চিমবাংলার উন্নয়ন কি হয়েছে, কি তাদের সমালোচনা আছে কাজে, তা আপনারা সব জানেন। আজকে শিক্ষামন্ত্রী যেখানকার বিধায়ক, আমি বলছি যে শুধুমাত্র এই একটা স্কুল নয়, এই একটা ওয়ার্ডের মধ্যে যা শুনলাম এখানে 4টে স্কুল 2011 সালে উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে বন্ধ হয়ে গেছে। এই কয়েক বছরের মধ্যে 4টে স্কুল। এই স্কুলটি সূর্য সেনের নামে স্কুল আমাদের সময় তৈরি হয়েছিল, লক্ষ্মীনগর প্রাইমারি স্কুল, লক্ষ্মীনগর হাই স্কুল এবং দমদম বিদ্যাপীঠ বলে 4টে স্কুল এই একটা ওয়ার্ডের মধ্যে, খালি দমদমের এইটুকু এলাকার মধ্যে 4টে স্কুল বন্ধ হয়ে গেছে। মানে এর থেকে এটা, এবং আমি শুনছি যেমন ধরুন দমদম এই যে লক্ষ্মীনগর হাই স্কুল যেটা, সেটা এখন জঙ্গল হয়ে গেছে। লক্ষ্মীনগর যেটা প্রাইমারি স্কুল, সেটা নাকি এখন একটা হেলথ সেন্টার তৈরি হয়েছে, যে হেলথ সেন্টারে কারো চিকিৎসা হয় না, ওরা তৃণমূল কংগ্রেসের লোকেদের রাত্রিবেলা সন্ধ্যেবেলা বসে মদ খাওয়ার আড্ডা হয়েছে। সুতরাং এই যে একটা মানে যদি আমি বলছি আমাদের কেউ শিক্ষামন্ত্রী হতো, তার নিজের বিধানসভা কেন্দ্রে স্কুল বন্ধ হয়ে যেত, লোকের কাছে গিয়ে ভোট চাওয়া ছেড়ে দিন, তার নিজের আত্মীয়দের বাড়িতে বিজয় করতে যেতেন না তিনি লজ্জায়। যে আমি আমার কোনো আত্মীয় বাড়িতে যাবো, আমার কোনো আত্মীয়দের জিজ্ঞেস করে যে কেমন শিক্ষামন্ত্রী রে ভাই তুমি, তোমার এলাকায় স্কুল বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে যন্ত্রণা কি জানেন তো, আমরা যখন এখানে ঘুরছি, আমাদের এক ভাই এখানে বলছেন এই কলোনির মধ্যে যে মাস্টার ডিগ্রি করে বাড়িতে বেকার হয়ে বসে আছি, যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছি ঘুষ চাইছে। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরেও যেখানে ইন্টারভিউর জন্য যাওয়া হচ্ছে, ক্র্যাক করার পরেও টাকা চাওয়া হয়। সরাসরি বলছে টাকা দাও। হ্যাঁ, অবভিয়াসলি আমরা ক্র্যাক করছি, তারপরে বলছে এত টাকা লাগবে, নানা রকম ওদের অভিযোগ। আজকে আমাদের রাজ্যের এই অবস্থা, এটার পিছনে আমাদের একটু অবশ্যই। আর তার বাড়ির দরজার বাইরে আমি দেখি দেওয়াল লেখন করেছে, আমরা যেতে যেতে দেখছি যে 1500 টাকা যুবসাথী পাচ্ছ, তৃণমূলকে ভোট দাও। মানে এদের ঘোষিত পলিসি হচ্ছে যে ভাই তোমার হাত পাতলে যুবসাথী। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है।